বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি বিএসআরএম গণতন্ত্র এখনের ৩৭৯তম পর্ব। আমার সঙ্গে রয়েছেন চারজন অতিথি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, কবি, কলামিস্ট মোফাজ্জল করিম। তার ডানে রয়েছেন ডাক্তার আব্দুস শাকুর খান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আমার বাঁয়ে রয়েছেন ইকবাল সোবান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার এবং চেয়ারম্যান ডিভিসি নিউজ। সর্ববামে রয়েছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, বেশ কয়েকটি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা আজকে কথা বলবো। শুরুতেই আমি জনাব মোফাজ্জল করিম আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন অতি সম্প্রতি আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি একটি কথা বলেছেন যে সরকারি চাকরিরতদের স্যার সম্বোধনের বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই আমরা দেখি এমন ঘটনা ঘটে, মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার আচরণ গণমাধ্যমের শিরোনাম হয়ে যায়। হয়তো এরই ধারাবাহিকতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী কথাটি বলেছেন, কিন্তু এটি বাস্তব সত্য। বিগত বছরগুলোর, বিগত দশকগুলো যদি আমরা দেখি, স্বাধীন বাংলাদেশের নাগরিকরা তাদের প্রজাতন্ত্রের যারা নির্বাহী আছেন বিভিন্ন পর্যায়ে তাদের স্যার সম্বোধন না করলে যথাযথ সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন, কখনো কখনো অর্ধচন্দ্রেরও শিকার হন। এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। দীর্ঘ সময় আপনি প্রশাসনে কাটিয়েছেন। স্যার আমাকে বলছেন নাকি স্যার? আপনাকে আপনাকে জি, এটা আপনার জন্য। আমি কিন্তু এই যে বললাম যে স্যার আমাকে বলছেন নাকি, এটা অভ্যাস, অভ্যাস, জি অভ্যাস, এবং এটা বলে অভ্যাস, এটা শুনে অভ্যাস, এরকম হয়ে গেছে। জি, তবে অভ্যাসের সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে বদভ্যাস। এটা আসলে বদভ্যাস। তার কারণ এটা বক্তা যে আর কি, সে নিজেকে খাটো করে, হেয় করে, এবং এটা মানে হীনমন্যতা চলে আসে তার মধ্যে। আর যিনি শ্রবণ করছেন তিনি মনে করেন আমি কি হনুরে, হয়তো চাকরিতে ঢুকেছে মাত্র 1 মাস আগে, বেতন পায় আর কত, হয়তো 20,000 টাকা পায়, মনে করে এখন দুনিয়া একেবারে সমস্ত তার মানে হাতের মুঠোয় এসে গেছে। তো এটা কারোর দোষ নয়, এটা একটা লিগেসি যেটাকে বলা হয় আর কি, অর্থাৎ একটা ধারাবাহিকতা বা একটা ট্র্যাডিশন চলে আসছে। ব্রিটিশরাই তো এটা আমদানি করেছে। জি, ব্রিটিশ আমদানি করেছে। এর আগে মানে তারা উপভোগ করবার জন্য করেছে না, উপভোগের জন্য নয়। কিছু একটা তো ডাকতে হবে বা সম্বোধন করতে হবে। কি সম্বোধন করবে? এখন বাংলা ভাষায় যে শব্দগুলো এর প্রতিশব্দ হিসেবে হতে পারে বা হয়ে আসছে, মহাশয়, মহোদয়, তারপরে ওই ইয়ে থেকে ফার্সি বা উর্দু থেকে ধার করে জনাব, এগুলা ঠিক আমাদের সংস্কৃতির সঙ্গেও যায় না, এবং সঙ্গে সঙ্গে এগুলাতে অভ্যস্ত হয় না লোকে। তো ব্রিটিশরা যখন এটা ইয়ে করলো যে কি ডাকবো স্যার আপনাকে, কি ডাকবো আপনাকে, স্যারই বলো আর কি। তো যাই হোক, সেই থেকে চলে আসছে। এটা মানে স্বাধীন বাংলাদেশে আমরা 50 পেরিয়েছি, আমাদের এখানে আমাদের বাস্তবতায় আমাদের সংস্কৃতিতে এটি কতটা জরুরি? না না, আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলছি যে শব্দের কোনো বিকল্প না পেয়ে আর কি, জি একটা তো সম্বোধন তো করতে হবে, তো সেই জন্য বিকল্প না পেয়ে আগের ধারাবাহিকতায় চলে আসছে। এই শব্দের সঙ্গে আমি আপনাকে একটু, এই শব্দের সঙ্গে যে গরিমা কোট আনকোট বা গরম রয়েছে, এটা হচ্ছে অন্য অংশ। জি, আগে প্রথমত ব্যবহার কেন হচ্ছে এটা বলে নি, তারপরে হচ্ছে গিয়ে এর ইমপ্লিফিকেশন। জি, কেমন ইমপ্লিকেশন, আই এম সরি, আমি বললাম যে কি বললাম, এনিওয়ে। তো যেটা হয়েছে এর ফলে কিছুই না পায় না, ওই যে সার শব্দটা চলে আসছে, সেই পাকিস্তান আমলেও চলে আসছে, সব আমলেই চলে আসছে। পাকিস্তানিদের সঙ্গে তো আমাদের ভাষাগত সাংঘাতিক একটা বৈষম্য ছিল, ফলে সেখানেও তারা চাপাইবার চেষ্টা করেছে, ওসবগুলো জনাব বলেন। তো তারা যেটা কিন্তু বেশ সহজে, কিন্তু আমি পাকিস্তানে তো সেই পাকিস্তানি আমলে চাকরি করেছি, ওখানে জনাবটা খুব চলে, ওখানে স্যার কিন্তু বলে না। মজার ব্যাপারটা এটাই, অফিসে আদালতে আমাদের কাছে যে লোকজন আসতো আদালতে, এই সেই জনাব জনাব জনাব, জনাবটা ভীষণ রকমভাবে চলে, জনাব কা क्या हाल है, जनाब क्या चा पियेंगे जनाब, জনাব। কিন্তু আমরা যদি
মহাশয় চা খাবেন নাকি, বা জনাব চা খাবেন নাকি, কবে ঠাট্টা করতেছে, আমার সঙ্গে ঠাট্টা করছে। তো যাই হোক, এই সমস্ত কারণে চলে আসছে। আমি এটা সমর্থন করছি না বটে, তবে কালচারালি সাংস্কৃতিক দিক দিয়ে তো একটা তো শব্দ বা একটা ব্যবহার, কিছু প্রক্রিয়া তো একটা আনতে হবে। জি, সেইটা কি হবে এটা গবেষণার ব্যাপার, সেটা হয়তো জনগণের হাতেই ছেড়ে দেওয়া ভালো, বা সেটা এরকমই হতে পারে। আবার সার করতে করতে এমন অবস্থা দাঁড়ায় আর কি, অভ্যাসটা এমন হয়ে যায়। আমি চট করে একটা আধা মিনিটের মধ্যে একটা পুরানা কাহিনী বলে শেষ করি। তখন সরকারি কলেজে মাস্টারি করতাম, হুজুরদের মতো এত বড় মাস্টার না হলেও সিলেট গভর্নমেন্ট কলেজের টিচার ছিলাম। সেইখানে, না আপনি হাসছেন কেন, এটা আপনি ডিজার্ভ করেন। আপনারা তো, আমি সবসময় বলি যে স্যার বলতে হবে বটে, তবে শুধুমাত্র শিক্ষককে স্যার বলতে হবে, সে ক্লাস 1-এর ছাত্রই হোক আর MA ক্লাসেরই হোক। তো যাই হোক, আমি পড়াতাম তো কলেজে, সেখানে একদিন ক্লাস নিতে গেছি, খুব চিৎকার হচ্ছে পাশের রুমে, হইচই চিৎকার হচ্ছে আর কি। মেজাজটা খারাপ হয়ে গেল। আমার রুম থেকে আমি ছেলে মেয়েদের বললাম যে তোমরা একটু থাকো, আমি আসছি। পাশের রুমে দেখি খুব হইচই চলছে। আমি বললাম, এই তোমরা কি, তোমাদের টিচার আসেন নাই? না স্যার আসেন নাই। কে নেওয়ার কথা? ম্যাডাম স্যারের ক্লাস। আমি জানি না এখনো এরকম করে কিনা, কারণ যারা আর কি ইংরেজিতে বেশি দড়ানো না, সুবিধার না, ম্যাডাম স্যার। আমি আর কি করব, খুব রেগে টেগে গেছিলাম, হাসি চেপে কোনো রকম করে জান নিয়ে বাইরে হয়ে চল। এই অবস্থাটা আমাদের সংস্কৃতির মজ্জার মধ্যে ঢুকে পড়েছে। তবে আবারও বলি, এটার একটা বিকল্প একটা হওয়া উচিত, কারণ এটা ভিনদেশি একটা শব্দ। কেউ আবার আর্গুমেন্ট দেখাবে, তাহলে চেয়ার বলেন কেন, টেবিল বলেন কেন, এই কোনো সেই কোনো। আরে এইগুলা বলি, এগুলাতে কিছু যায় আসে না। কারণ এবার আসে ওইটাতে, কারণটা বলি। চেয়ার বললে পরে যে চেয়ার হাতল ছাড়া চেয়ার যে চট করে তার 2টা হাতল হয়ে যাবে, বা একটা চেয়ার সিংহাসন হয়ে যাবে, তা না। কিন্তু স্যার বললে পরে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তার ওই যেটা আপনি বললেন আর কি, তার মধ্যে একটা আমি কি হুনুরের মতো একটা ভাব, গরিমার বদলে গরম, গরম ইত্যাদি। জি, ইকবাল ভাই আপনার ব্যাখ্যাটিও শুনতে চাই, বিশ্লেষণ। আমি এই ইস্যুটা নিয়ে যে নতুন করে যে আলোচনা, হয়তো ইকবাল ভাই, না নতুন যেভাবে আলোচনা এসছে এবং আমাদের প্রতিমন্ত্রী সাহেব বলেছেন জনপ্রশাসনের, আমি এটাতে খুব বেশি একটা এটা প্রয়োজন ছিল বা এখনই এটা নিয়ে আলোচনা হতে হবে। আমি মনে করছি যে প্রশাসনের যারা আছেন তারা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের তারা কর্মচারী, জনগণের কি বলে ওদেরকে, সেবক। জি, তো এই স্যার বলুন বা ম্যাডাম বলুন, যেটাই বিশেষ করে প্রশাসনে, এটা কিন্তু ব্রিটিশ আমলে যখন তারা রুলার ছিলেন, যারা এখানে আসতেন তারা দেবের রুলার, এবং তারা রাজার প্রতিনিধি, রানীর প্রতিনিধি। আর এখন যারা সরকারি কর্মচারী তারা হলেন জনগণের সেবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। তো সেখানে স্যার বা ম্যাডাম এটা থাকতেই হবে, অথবা এটাকে বাদ দিয়ে দিতে হবে, এমনটা কোনো মানে একটা বড় ইস্যু নয়। আসল যে ইস্যুটি হলো যে এই যারা জনগণের সেবক, তারা কতটা সেবকের মতো কাজ করছেন, সেটার দিকে আমি মনে করি। মানে আমি যখন স্যার, তখন কি আমার সেবার মানসিকতা কতটা থাকে? না, সেটা দু রকমের আছে। আপনি যদি স্যার বললেন না, তাহলে কি বলবেন? আপনি একজনকে স্যার বললেন না, ডেপুটি কমিশনার অথবা ইউএনও, একজন সাধারণ মানুষ এসছে, একটা শ্রমিক এসছে বা কৃষক এসছে, এখন ওনাকে কি বলবে? আমাদের এখানে তো দেখুন, ব্রিটেন বলুন বা আমেরিকাতে বলুন, প্রেসিডেন্ট বাইডেনকে অনেকে মিস্টার বাইডেন বলছে বা মিস্টার প্রেসিডেন্ট বলছেন, জনসনকে মিস্টার জনসন বলছেন, অথবা মিস্টার প্রাইম মিনিস্টার বলছেন। আমাদের এখানে কি আপনার যারা সরকারি আছেন তাদেরকে কি আপনি সেই নামে ডাকতে পারেন? আপনি তো তাকে বলতে হবে মহামান্য অথবা মাননীয় ইত্যাদি ইত্যাদি, বা স্যার, ম্যাডাম, এইসব। তো আরেকটা আছে, যেমন ধরেন আমাদের সাংবাদিকতায় কিন্তু আমরা সবাই ভাই ভাই।
দুই একজন যারা খুবই সিনিয়র, মানে এমন যে ওনাকে ভাই বলতে সংকোচ হয়, লেজেন্ডারি পারসন, হ্যাঁ, তো তখন সেখানে স্যার বলা হয়। রাজনীতিতেও তাই, পলিটিক্সেও কিন্তু এটা স্যার বলা হয় না, মানে ভাই বলা হয়। বঙ্গবন্ধুকে কেউ তো স্যার বলতো, হ্যাঁ, বঙ্গবন্ধু বলতো, নেতা বলতেন, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকে আপা বলেন, অনেকে নেত্রী বলেন, আপন করে। আবার ওখানে স্যার নাকি বলা হয় সেটা শুনেছি। না, ওনার প্রশাসনে যারা তারা স্যার ডাকেন, বা আমি সেটাই বলছি, সেটা অন্য। কিন্তু আমি যেটা মনে করি যে এটা একটা বড় ইস্যু নয়। ইস্যুটি হলো যে প্রজাতন্ত্রের যারা আছেন তাদেরকে যে নামেই আপনি ডাকুন না কেন, তারা কতটুকু প্রজাতন্ত্রের সেবক হিসাবে জনগণকে সেবা দিচ্ছে বা কাজ করছে, এটাই হলো অন্যতম। জি, নেজাম ভাই আপনি একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ ইয়ামিন ভাই। আমি তো দুজন সম্মানিত বক্তার বক্তব্য শুনেছি, ডক্টর মোফাজ্জল করিম স্যার এবং আমাদের ইকবাল সোবহান চৌধুরী সাহেব, ওনারা যেভাবে বলেছেন আমিও কিন্তু এটার সাথে একমত পোষণ করি যে এই মুহূর্তে ইস্যুটা নিয়ে আমার মনে হয় যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে জনগণের সেবকরা একজন ওনারা স্যার বলছে, কিন্তু আমরা একটা ধারাবাহিকতা দেখি, যেন আমরা শিক্ষক, আমরা কিন্তু আমাদের লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, আমাদের ধারাবাহিকভাবে একটা ক্রমবিন্যাস, আমাদের ছাত্ররা আমাদের স্যার ডাকে। ওখানেও কিন্তু একটা একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যিনি আপনার সরাসরি ছাত্র নন, তিনি আপনাকে স্যার ডাকবেন, এটি আপনি কতটা প্রত্যাশা করেন, বা অন্য শিক্ষকদের কি প্রত্যাশা করা উচিত? না, সেটা তখন একজন শিক্ষকরে, যখন আমার ছাত্ররা স্যার ডাকছে, যখন আরেকজন ছাত্র আসিও স্যার ডাকছে, একজন কর্মচারী এসেও স্যার ডাকছে, এটা একটা না, আমরা দেখছি যে একজন শিক্ষককে তার মানে শিক্ষার্থীর অভিভাবকও স্যার ডাকেন, মানে ওই জায়গাটিতে আসলে কোনো না, শিক্ষার্থীর অভিভাবক স্যার না ডাকলেও চলে, উনি ভাই ডাকলেও চলে, ওটা নিয়ে আমার মনে হয় শিক্ষকরা কেউ মাইন্ড করার বিষয় না। আর এখানে আমি যেটা উনি বললেন সেটা হলো যে এটা ব্রিটিশ আমল থেকে 50 বছর পর্যন্ত এই যে ধারাবাহিকতা চলে আসছে, সেখানে তো তার যে সিনিয়রকে সে স্যার ডাকছেন, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার সিনিয়রকে স্যার ডাকছেন, সিনিয়র সেক্রেটারি তার ডেপুটি সেক্রেটারিকে স্যার ডাকছেন, এবারে ধারাবাহিকভাবে আসছে। মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু সরকারি কর্মকর্তারা স্যার ডেকে থাকেন। তো সুতরাং আমি মনে করি যে এটা যে খুব বেশি না, ওইটি প্রশাসনিক সিদ্ধান্তের বাইরেও একজন নাগরিকের জায়গা থেকে ইকবাল ভাই একটা চমৎকার কথা বলেছেন যে এটি ব্রিটিশরা তাদের যারা শাসন করতো আমাদের, তারা এটির প্রচলন ঘটিয়েছে ব্যাপকভাবে, তার একটি বিস্তারিত ভাষাভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন জনাব মোফাজ্জল করিম। আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে এটা কতটা গুরুত্বপূর্ণ, একজন নাগরিক, একজন কৃষক, একজন সাধারণ মানুষ তার সেবার জন্যে উপজেলা পরিষদে যখন যাবেন, তিনি একজন আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সেবা চাইতে গেলে তাকে স্যার সম্বোধন না করলে তিনি যথাযথ সেবা পাচ্ছেন না, এবং অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে যা গণমাধ্যমে আসছে। এটি বছরে একাধিকবার, একবার দুবার বিভিন্ন সময় হচ্ছে, কিন্তু এটি কিছু কিছু কর্মকর্তা এই ধরনের অ্যাসপেক্ট, মানে ওনারা চান যে ওনাকে স্যার ডাকুক, স্যার ডাকতে ডাকতে উনি মনে করছে এটাকেই উনি মনে করে এটা স্বাভাবিক। এখন যদি উনাকে ভাই বলে সম্বোধন করে, উনি আর কথাই বলছেন না। স্যার শব্দটি শুনে তিনি শাসক হয়ে যাচ্ছেন না, ওই সেবার যে প্রশ্ন, এটা কিছু কিছু লোকের ক্ষেত্রে ব্যর্থ হয়ে ঘটেছে বিদায় আমাদের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছেন। আমার মনে হয় এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার একজন কৃষক, একজন শ্রমিক, এরা তো এই দেশের জনগণ। জি জি, আমরা ট্যাক্সের পয়সা, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন হয়, এমনটি আমরা হর হামেশা শুনে থাকি। আমাদের 1 কোটি 62 লক্ষ কৃষক পরিবার আছেন, এখন প্রত্যেকটা কৃষক, কজন কৃষক শিক্ষিত, এখন তারা গিয়ে যদি ভাই ডেকে থাকে বা বলে থাকে, তাহলে সেখানে সানন্দে গ্রহণ করা উচিত, কারণ তারাই আমাদের দেশের একটা বিরাট একটা শক্তি। সেখানে যদি আমার মনে হয় একজন কর্মকর্তা যদি স্যার না ডাকার কারণে তার কাজ না করে থাকে, এটা খুব দুঃখজনক। এই ধরনের ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমার মনে হয় আমাদের মন মানসিকতা থেকে বেরোয় আসা উচিত, যে স্যার ডাকবে, যে আমাকে ভাই ডাকবে, আমি সমভাবে দুইটাই আমি গ্রহণ করব। জি জি, সাগর ভাই আপনিও যদি একটু এই আলোচনায় অংশ নিতেন। আমি এখানে গুরুত্ব দেই হচ্ছে আমি কিভাবে অনুধাবন করছি বা আত্মস্থ করছি। আমরা একটা জিনিস জানি যে সাধারণ নাগরিক তো বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, বাট সরকারি কর্মকর্তা যাদের নিয়ে প্রশ্নটা এসছে তাদের কিন্তু বুনিয়াদী প্রশিক্ষণ বলে একটা প্রশিক্ষণ হয়। তো এছাড়াও কর্মস্থলে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ হয়, সেখান থেকে যদি এইভাবে আত্মস্থ করা হয় যে সম্বোধন বিভিন্নভাবে আসতে পারে, এখানে সম্মান বোধ করার কিন্তু ওয়ে শুধু স্যার বলা না, অর্থাৎ একটা মানুষের কিন্তু মুখে কি বলছে
তার সাথে শারীরিক একটা বডি ল্যাঙ্গুয়েজ যেটি বলি আমরা। একজন কৃষক সে স্যার বলতে জানে না, জনাব বলতেও জানে না, হয়তোবা নাম ধরেই তাকে বলে ফেললেন, সেখানে পদবি ধরে ইউনো সাহেব। এখানে যিনি পদস্থ কর্মকর্তা আছেন তার অনুধাবনের বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। তাকে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝতে হবে এটা কোনো বেয়াদবি হচ্ছে না, এটা সে আন্তরিকতার সাথেই বলছে, কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা এরকম। সেই ক্ষেত্রে এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা আছে বলে আমি মনে করি না। স্যার বিশেষজ্ঞ আলোচক এখানে বললেন, ওনাদের সাথে আমি একমত যে এই ব্যাপারটি যদি উঠেই এসে থাকে তাহলে এটাকে একটু আলাদাকে আইডেন্টিফাই করে আমরা পরে আলোচনা, গবেষণা ইত্যাদির মাধ্যমে এটা সমাধান করতে পারবো। অর্থাৎ প্রশিক্ষণ পর্যায়ে, আমি বুনিয়াদী প্রশিক্ষণ বলছি, যে একজন কর্মকর্তা হলে কিন্তু তার নিয়োগের পরে এই প্রশিক্ষণটা হয়ে থাকে। আমরা যারা চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আমাদেরও হয়েছে। সেখানে যদি আমাদেরকে এই ব্যাপারটা আত্মস্থ করা হয় যে সম্বোধনটা কি হবে, কিভাবে হতে পারে, এবং রুট লেভেল পর্যন্ত আমার তো বৃহৎ জনশক্তি অশিক্ষিত এখনো, তো সেইখানে তাদের সাথে সরকারি কর্মকর্তারা কিন্তু সেবকের ভূমিকায়। সেই ক্ষেত্রে মুখে কি উচ্চারিত হলো ওর থেকে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, তার আন্তরিকতার ভাবটা ইম্পর্টেন্ট, সেটাকে অনুধাবন করে আমার মনে হয় এই বিষয়টি দেখা উচিত। জি নিশ্চয়ই, আপনার কাছে আমি এই বিষয়টি একটু আলোচনাটি আমরা মানে জবনিকা শেষ করবার আগে আমার প্রশ্ন আছে আপনার কাছে। সেটি হচ্ছে যে আমরা তো শুনলাম, মোটামুটি মোটা দাগে কথাগুলো শুনলাম, সেবার মানসিকতার কথাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে এলো, বডি ল্যাঙ্গুয়েজের কথাটা উঠে এলো, এবং এটি ব্যক্তি হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, ব্যত্যয় ঘটতেই পারে। আপনার কাছে একটু আপনি আলোচনাটি তুলেছিলেন যে স্যারের বিকল্প শব্দ বা স্যারের বদলে কি সম্বোধন করলে যিনি সেবা দেবার জন্য রয়েছেন, যে জায়গায় থাকুন না কেন, তিনিও আহত বোধ করবেন না, যিনি বলছেন তিনিও নিজেকে ম্রিয়মান মনে করবেন না। এই দেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক, ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছি, পাকিস্তান থেকে নিষ্কৃতি পেয়েছি, নিজের দেশে নিজের মনের আনন্দে স্বাধীনভাবে সুন্দরভাবে আমরা সাবলীলভাবে আচরণ করব, ব্যবহার করব। কি পদ্ধতি অবলম্বন করলে, যদিও এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আলোচনা নয়, যেহেতু উঠেছে, এটির যদি একটু শেষ টানা যায়। এটার শেষ টানা যাবে না এত সহজে। এটা রীতিমতো ভাবনা চিন্তা করে, গবেষণা করে তারপরে করতে হবে। সত্যি কথা, এটা অফ দি কাফ বলার মতো নয়। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে কি, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত কৃষকের কথা, শ্রমিকের কথা কেমন বলছি, তারা কিন্তু অর্থও বোঝে না এটার। তাদেরকে বলা হয়েছে ওই যে স্যার বসে আছে, যাও যাও যাও, সেই গিয়ে স্যার বলতেছে, তোতা পাখির মতো অনেকটা আর কি। অতএব তার পক্ষ থেকে খুব একটা যে আপত্তিরও কিছু আছে, অনাপত্তিরও কিছু নাই। সে এটা স্বয়ংক্রিয়ভাবে সে এই সম্বোধনটা করছে। আর যিনি শুনছেন, যিনি আর কি, তার প্রতিক্রিয়া, তিনি কিন্তু এই চেয়ারে বসার আগদিন পর্যন্ত, চাকরি পাওয়ার আগ পর্যন্ত তিনি এইটাতে কোনো রকমের তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়ার সুযোগও ছিল না, হতো না। এই চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই আমি তখন স্যার হয়ে গেছি। আচ্ছা, তো এখন একটা কিন্তু কথা আমার অভিজ্ঞতা থেকে বলি, এই ধরনের মানসিকতার অফিসার খুব কম। সচরাচর সাধারণভাবে সত্যি কথা বলতে গেলে এগুলা নিয়ে খুব একটা রিয়েক্ট করে না। মনে মনে হয়তো একটু অন্তর্জ্বালা হয়, হ্যাঁ আমার স্যার না বলে পরে ডিসি সাহেব বলতেছে, কি তো ইউনে সব বলতেছে, এসপি সাহেব বলতেছে, একটু মন খারাপ লাগে বা একটু রাগ হয়, কিন্তু এটা প্রকাশ হতে খুব কম দেখেছি আমার জীবনে অন্তত আর কি। সেই জন্য এটা নিয়ে, এটা সত্যি কথা যেটা ইকবাল সুমন সাহেবও বলেন, যে এটা নিয়ে এত হইচই করার কিছু নাই। তবে হ্যাঁ, তবে যখন মাননীয় মন্ত্রী যখন কথাটা যখন তুলেছেন আর কি, তো উনি তো যে অবস্থানে আছেন সেখানে খুব চট করে খুব একটা লঘু বা একটা ইয়ে কথা নিশ্চয়ই নয়, তার কাছে কথাবার্তা বলার কোনো ঘটনা ঘটেছে বিদায়, একটা কিছু ঘটেছে বিদায় কিন্তু উনি বলতে বাধ্য হয়েছে। একটা ইশারা, একটা কাফি হায়, একটা ইঙ্গিত কাফি হায় বোধহয় কোথাও থেকে পাইয়া টিয়া তারপরে কিছু বলছেন কিনা। অথবা আমরা এখানেই বোধহয় বন্ধ করে প্রতীক্ষায় থাকি পরবর্তীতে কি হয়। অনেক সময় তো একজন রিক্সা চালক আপনাকে স্যার বলতেছে, আপনি কিন্তু আপনাকে মানে ভাই বলে কিন্তু সম্বোধন করছে না, আপনাকে স্যার বলছে। এখন একজন পিয়ন, আপনি সচিব বা আপনাকে কি বলবে? ওই জায়গাটা না ইকবাল ভাই, দৃষ্টি মূল্যায়নটা চাচ্ছি। সাধারণ মানুষ, নাগরিক, সেবাগ্রহীতা, সেবাদাতার মধ্যে সেবাগ্রহীতারা মনে করছেন আমার ট্যাক্সের পয়সায়, আমাদের ট্যাক্সের পয়সা তাদের বেতন হচ্ছে, তারা স্যার রূপে অভিভাবক বা প্রভু হচ্ছেন কেন?
প্রশ্নটা ওই প্রভুর মতো জায়গায় আচরণ করেছে বিদায় কথাটা এসেছে আমার মনে হয় দুই একজনের কারণে এই ঘটনা ঘটেছে। সেটা হলো যে আমি তো বললাম যে এই সম্বোধনগুলো কিন্তু সম্মান দেখানোর জন্য। জি, আগে ছিল এটা যে উনি হলেন মাস্টার, আমি হলাম প্রজা। জি, আর আজকে এটা হলো সম্মান, যে একজনকে আমি ওই নামে না ডেকে কি বলবো, সেই কারণের জন্যই কিন্তু তারা স্যার অথবা ম্যাডাম এটা বলে, এবং ধারাবাহিকতা এটা সেই কারণে শত বছর ধরে ধারাবাহিক। আচ্ছা, এই ধারাবাহিকতার কিন্তু যেহেতু পাকিস্তানি কথা আমি বললাম যে চাকরি করেছি, সেখানে এটা নাই। বা ভারতবর্ষের যেখানে হিন্দি এবং উর্দু ভাষা প্রচলিত, সেখানে কিন্তু স্যার নয়, সেখানে ওই জনাবটা চলে সাংঘাতিকভাবে, দারুণভাবে চলে। মোদি জি, হ্যাঁ জি, জনাব, কোথাও সাহাব চলে, সাহাব না, তবে ওই যে ডিসি সাহাব বলবে না। আমি তো ওখানে ভারতের কথা বলছি, ভারতের এক্সাম্পল দিচ্ছেন। আবার মোট কথা স্যার নাই, স্যার নাই। ওটা তাদের ডায়ালেক্টের মধ্যে, ভার্নাকুলারের মধ্যে তারা ওটাকে নিজেদের ভার্নাকুলারের মধ্যে নিয়ে গিয়ে, এবং এটা চলে আসছে। আমাদের দুঃখের বিষয় কঠিন কঠিন শব্দগুলো চলে নাই, মহাশয় মহোদয় চলে নাই। আমরা শিখেছি কিন্তু আমরা প্রয়োগ করিনি, আমরা জানি কিন্তু এটা প্রয়োগে আসে নাই। তো অতএব এটা নিয়ে এত তাড়াতাড়ি এটা, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় একটা অনুরোধ রাখতে পারি মাননীয় মন্ত্রীর কাছে, যিনি বলেছেন স্যার আবার স্যার আপনি এটা অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা তো মহোদয় লিখি, জনাব লিখি, হ্যাঁ, ওটা তো সেই ফরম্যাট, ডিয়ার স্যার, ডিয়ার স্যার। অ্যাপ্লিকেশন তো ওনাকে আমরা এই বাংলা লিখলে আবার মহোদয় লিখি আমরা। এক সময় যে 70-এর দশকে এগুলো নিশ্চয়ই মনে আছে, ছোট বাবু বড় বাবু, মানে গল্প উপন্যাসও কিন্তু আমরা এমনটি পড়েছি। কেন থানার বড় বাবু তো এটা সবসময় এখনো বলে, গ্রামের লোকেরা ওসি সাহেবকে কিন্তু বড়বাবু, এই গেছিলাম বড়বাবুর সঙ্গে দেখা হয়েছে, নাই বড়বাবু নাই। আচ্ছা হাওবার যেটা বলছিলাম, এটা বরং মাননীয় মন্ত্রীকে আমরা অনুরোধ করব যে এটা যখন তুলেই ফেলেছেন যখন, তাহলে একটা আপনি কাউকে দায়িত্ব দিয়ে দেন, সুন্দরজনক, সুন্দর সম্মানজনক, বাংলা একাডেমিকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা কাউকে দেন আর কি, এটা সমাধান কি হতে পারে। জি, প্রতিভাষা, জি প্রতিভাষা কি হতে পারে সেটি আসলে হলে চিরতরে এটির একটি প্রতিভাষা না পরিভাষা, যাই হোক প্রতি শব্দ যদি পাওয়া যায় সবচেয়ে বেটার হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব, এটি নিয়ে কথা বলেছেন। আমরা নির্বাচনের সময় এক ধরনের হিসাব দাখিল হতে দেখি, নির্বাচনের পরে আরেক ধরনের হিসাব দাখিল হতে দেখি। জনপ্রতিনিধিদের, এমপিদের কথা, উপজেলা চেয়ারম্যান এদের কথা বলছি, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর বহুগুণ তার সম্পদ স্ফীত হয়। কতটা আসলে তখন জনসমক্ষে আসে এটি প্রশ্নবিদ্ধ। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এই প্রস্তাবটিকে বা এই ঘোষণাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এই বক্তব্যটিকে স্বাগত জানাই, যে আমাদের মন্ত্রী, এমপি এবং আমাদের উপজেলা চেয়ারম্যান বা আমাদের সরকারি কর্মকর্তা, ইভেন কি আমরা যারা ইউনিভার্সিটি টিচার, ডাক্তার, আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েতে আমরা টাকা এবং সাংবাদিক, না সাংবাদিক, হ্যাঁ সাংবাদিকও বটে, অর্থাৎ ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই, আমি কাউকে বাদ দিচ্ছি না, সবাই সম্পদের হিসাব নেওয়া উচিত। এমনকি দেখা যাচ্ছে একজন মন্ত্রী হলো, দেখা যাচ্ছে তার কিছুই নেই, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার কারণে তার মন্ত্রণালয়ে দেখা সরকারি কর্মকর্তারা, উনি যদি স্ট্রিক্ট থাকে, উনি যদি সৎ থাকে, তাহলে তার মন্ত্রণালয় কিন্তু ওইভাবে চলবে। দেখা যাচ্ছে যে আমরা এই যে কতদিন আগে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভারকে দেখলাম 100 কোটি টাকার মালিক। এই ধরনের, এটা কেন কীভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে ওই প্রশাসনে যিনি দায়িত্ব পালন করেছেন, উনি এটাকে ওভারসি করেছেন, উনি ওইভাবে খেয়াল করেন নাই, যার কারণে এগুলো হয়েছে। আমি মনে করি যে জনপ্রশাসন মন্ত্রীকে আমি বলবো যে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের 50 বছরের দেশ, ঘোষণাই তো হবে না, এর বাস্তবায়ন হলে, জি হ্যাঁ, আমরা মনে করি যে এটা বাস্তবায়ন করতেই হবে। এমনকি আমার মনে হয় পার্লামেন্টে গিয়েই, বা পার্লামেন্টে যদিও কিছু আইন আছে, এটাকে একবার সর্বজনীন করে দেওয়া উচিত, যে যেখানে যে অবস্থায় আছে তার সম্পদের হিসাব থাকলে, জবাবদিহিতা থাকলে, কিন্তু এমনকি জনগণ যখন বুঝতে পারবে যে এই লোকটা অবৈধভাবে সম্পদ অর্জন করছে, বিদেশে টাকা পাচার করছে, বিদেশে বাড়ি করছে, তার সন্তানকে 5 কোটি টাকা 10 কোটি টাকাতে ফ্ল্যাট কিনে দিচ্ছে, তখনই কিন্তু এগুলো কিন্তু কোনো গোপন থাকে না। একজন সৎ অফিসারের ব্যাপারে ওই মন্ত্রণালয় বলে উনি খুব সৎ অফিসার, আর একজন অসৎ অফিসারের ব্যাপারে সবাই জানে। তা আমার মনে হয় আমাদের সেদিকে যাওয়া উচিত, আমার মনে হয় সরকারেরও সেদিকে দৃষ্টিভঙ্গি রাখা উচিত, যে আমরা সততার সাথে যদি আমরা সবকিছু করতে পারি, তাহলে এটা আমার দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো, সবার জন্য ভালো। দুর্নীতিও দূর হবে, সমাজ থেকে সুশাসন।
এটা তো নতুন কোনো ঘোষণা আর কতকাল, বাস্তবায়ন কবে? না, এটা নতুন কোনো বক্তব্য না। যেমন ধরুন আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করেন তখন আপনাকে সম্পদের হিসাব ইলেকশন কমিশনের কাছে দিতে হয়, এবং সেটাই শেষ না, সেই হিসাব সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় যেন জনগণ যেন দেখতে পারে। তো এখন প্রশ্ন হলো যে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে সম্পদের হিসাব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু দিচ্ছেন, প্রতিনিয়ত তিনি কিন্তু দেন। কিছুদিন আগে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনিও কিন্তু এই কথাটা বলেছিলেন যে আবার যেমন ধরুন রাজনৈতিক দলগুলোরও হিসাব কিন্তু দিতে হয়, এটি দেওয়া হচ্ছে ইদানিং আমরা দেখি প্রতি ইলেকশন কমিশন হিসাবটি দেওয়া হয়। সরকারি কর্মচারী বলুন, যে কোনো নাগরিকের, যেমন আমরা যারা পেশাজীবী আমাদের কিন্তু প্রতি বছর আমরা কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছি, ইনকাম ট্যাক্সও দিচ্ছি। হ্যাঁ, ইনকাম বাড়লে হচ্ছে, ইনকাম কমলেও সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে, সম্পদ বাড়লেও আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আর যদি আপনি ডিক্লেয়ার না করেন তাহলে সেটাই হবে অবৈধ এবং অপ্রদর্শিত অর্থ, এবং সেটার জন্য আপনি শাস্তি আপনাকে পেতে হবে। তো আমি মনে করি পাই কিনা আমরা, না সেটা তো আরেকটা প্রশ্ন। আমি যেটা মনে করি যে এটা বক্তব্য বা ঘোষণার কিছু নেই, বাস্তবায়নটি হয়, এটা আইন প্রত্যেককে দিতে হবে। মানে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়াটাই তো হলো সম্পদের হিসাব দেওয়া। প্রতি বছর আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, ব্যবসায়ী বলেন আর পেশাজীবী বলেন আর সরকারি কর্মচারী বলেন, যাই বলেন। বিশেষ করে কেন এই সম্পদের বিষয়টা আসে, যেমন দেখা যাচ্ছে কেউ একজন এমপি হলেন, হওয়ার আগে তার ছিল এইটুকু, আবার হওয়ার পরে এইটুকু। সরকারি কর্মচারী বলেন তার ইনকাম কত, এখন হয়তো মাননীয় প্রধানমন্ত্রী 123% বেতন বৃদ্ধি করেছে তাদের, সরকারি টাকায় গাড়ি কেনার জন্য ঋণ দিচ্ছে, এবং গাড়ি মেনটেন্যান্সের জন্য 50,000 টাকা করে দিচ্ছেন। তিনি কিন্তু অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনি এই টাকা পাওয়ার পরে আপনার সন্তানকে আপনি কিভাবে বিদেশে পড়াশোনা করাতে পারেন? আপনার ইয়েতে কি বলে, বিদেশে আপনার কানাডাতে বলেন বা মালয়েশিয়াতে বলেন বা দুবাইতে বলেন, আপনার কিভাবে ফ্ল্যাট হতে পারে, সম্পদ হতে পারে? এটাই তো হলো দুর্নীতির মানে একটা আখড়া। সেই কারণের জন্য আমি মনে করি জবাবদিহিতা আনার জন্য সকল ক্ষেত্রে জবাবদিহিতা আনতে হবে। আর বিশেষ করে যারা মন্ত্রী বা এমপি বা জনপ্রতিনিধি, তারা হলো সিম্বল, তারা হলো প্রতীক, মানুষ যেন আস্থা রাখতে পারে। যেমন ধরুন আমাদের জাতির জনকের যে অসমাপ্ত আত্মজীবনী, সেটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে জনপ্রতিনিধিরা কিভাবে সততা মেনটেন করেছে, দল চালাতে গিয়ে তারা কিভাবে তারা সততা মেনটেন করেছে, সেটি কিন্তু যদি ওইটা পড়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে কেন সম্পদের হিসাব দেওয়া দরকার এটা চলে আসে। শাকুর ভাই, ঘোষণা, আইন যাই থাকুক, যাই দেয়া হোক না কেন, যতক্ষণ এটি বাস্তবায়িত না হচ্ছে, এইটি পরিপালিত না হচ্ছে, ততক্ষণ তো এর আসলে কোনো উপযোগিতা জনসাধারণের জন্য, দেশের জন্য তো আসলে হয় না। মাননীয় প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি নিয়ে আমরা আসলে তো বাস্তবায়ন দেখতে চাই। এই আলোকে আপনি কি বলবেন? মন্ত্রী, এমপি, আমলা বা বিভিন্ন ব্যাপারটিকে আমি অত্যন্ত সহজ অ্যাঙ্গেল থেকে বলতে চাই। আমরা যারা চাকরি করি অথবা আমরা যে পেশাতেই আছি, তাদের কিন্তু বাধ্যতামূলক আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন দিই। তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন হলো, আমি আবার সম্পদ সম্বন্ধে বলি, সম্পদ কতটুকু অর্জন করলাম, কতটুকু লস করলাম, সব প্রতিফলন কিন্তু সেখানে হয়। কিন্তু আমরা যখন দেখি, আমার পারসেপশনে যখন আসে যে একজন সরকারি কর্মকর্তা অথবা রাজনীতিবিদ অথবা সংসদ সদস্য, তার দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে, যেটা আমরা পাই থেকে সংবাদ মাধ্যম থেকে জানি যে তার এখানে এটা আছে, ওখানে ওটা আছে, বা অনেক ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে, তখন তো প্রশ্নটা আসে। আর এই প্রশ্নটা কিন্তু আজকের না, প্রশ্নটা অনেক আগেই আসছে। তাহলে প্রথমত আইন আছে, কিন্তু আইনটাকে আমার যে ফলো করা, এই আইনটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, এখানে ফাঁক ফোকর কি আছে, সেটা দেখার দায়িত্ব তো কেউ না কেউ আছে।
তাহলে আমি যদি সেই হলফনামা দেখি, এটা কিন্তু এক ধরনের হলফনামা, আমি প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন দিই, সেটার সাথে যদি তলিয়ে দেখা হতো এবং এখন পর্যন্ত যদি আমি জানতাম যে প্রতি বছর এই পরিমাণ এই অ্যাঙ্গেল থেকে এই ধরনের অসামঞ্জস্য পাওয়া গেছে, সেটা কিন্তু আমি দেখি না। আমি আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে স্যার একটু আগে বললেন যে প্রত্যেক রাজনীতিবিদ যখন অংশগ্রহণ করে কোনো নির্বাচনে, তার আগে একদম প্রকাশ্যে বলা হয়, একটা দেওয়াই থাকে যে তার সম্পদের বিবরণ জমা দিবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তার ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতায় আসীন হওয়ার যেহেতু তার মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে এবং সেই অর্থ নিয়ন্ত্রক উনি হবেন, অর্থাৎ জনগণকে শাসন নয়, জনগণের দায়ভার নেওয়ার পরে উনি কিভাবে ওনার সম্পদকে বাড়াচ্ছেন নাকি বাড়াতে পারছেন না নাকি একই থাকছে, সেটা দেখার জন্যই তো একটা বেসলাইন কখন তৈরি করা হয়, বেসলাইনের পরবর্তীতে তার প্রবৃদ্ধিটা দেখার জন্য। আমি কিন্তু এখন পর্যন্ত আমি একজন চিকিৎসক, আমি অত বেশি চোখ কান হয়তো খোলা রাখি না এই বিষয়ে, কিন্তু নাগরিক হিসাবে মনে করি যে আমি কিন্তু সেইটা দেখিনি যে একজনের এইটুকু ঘোষণা ছিল, তারপরে এতখানি হয়েছে, তার এই ধরনের প্রমাণিত হয়েছে এবং তার শাস্তি হয়েছে। আমি যদি এখন বটম লাইন কথা বলি, তাহলে হলো প্রত্যেকটা নাগরিকের আয় ব্যয়ের হিসাব প্রতিফলিত হবে ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে। সেখানে কোনো ব্যত্যয় ঘটলে আইন যেভাবে আছে সেই আইনের বাস্তবায়নের মাধ্যমে সেটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত কোথায় ঘটবে। এই বিষয়ে আপনার শেষ কথা, শেষ পরামর্শ এই বিষয়ে। শেষ কথা মানে কি হওয়া দরকার, অন্য বিষয় নিয়ে কথা বলবো না। ঠিক আছে, শেষ কথা বললে পরে মনে হয় যেন কালকে আর কথা বলতে পারবো না। না না, তা নয়, আমি বলছি এই বিষয়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি এটা কিন্তু আগে থেকেই এটা চলে আসছে এবং এমন কঠিনভাবে ছিল। আজ থেকে ধরেন 20 বছর তো কম হয়ে গেল, 30-40 বছর আগে যখন আমরা চাকরিতে ঢুকেছি বা মাঝামাঝি সময়ে, তখন একটা চমৎকার একটা আইন ছিল যে কোনো প্রপার্টি অ্যাকোয়ার করতে গেলে পরে জমি কিনবেন, বাড়ি কিনবেন বা বাড়ি বানাবেন ইত্যাদি, পারমিশন নিতে হবে ইয়ের কাছ থেকে, মন্ত্রণালয়ের কাছ থেকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। ঊর্ধ্বতন মানে যার যার লাইনে আর জি, লাইন। হ্যাঁ, প্রশাসনের মন্ত্রণালয়, সেখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট হলে পুলিশের কাছ থেকে, শিক্ষক হলে শিক্ষক ইত্যাদি। কিন্তু এটা ব্যবহার না হতে হতে পরে এটা মরেই গেছে, এটার কথা আর এখন আলোচিত হয় না। আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি যখন চাকরিতেই ছিলাম তখন, হ্যাঁ, আচ্ছা আমি নিজের কথা বলছি আর কি, আমি যে এই বাড়ির জন্য যে অ্যাপ্লাই করলাম, কই সরকারের তো কোনো পারমিশন নেই, রাজুকে যে অ্যাপ্লাই করলাম, রাজুক থেকে নিয়েছিলাম প্লট, এটা তো নিলাম না, কেউ কিছু টু শব্দ করে নাই, আমিও চুপচাপ। এবং আমি না একা না, সবাই, এভরিওয়ান, এটা উঠে গেছে। আমার মনে হয় এটা কি বাতিল করলো সরকার নাকি এই সরকার, বলে না, আমি তো এই সরকার আগেই পেয়েছি, যাই হোক। তো এটা পুনরায় এটাকে পুনরুজ্জীবিত করা যায় কিনা দেখা উচিত, যে একটা নির্দিষ্ট অঙ্কের, তাই বলে আমি একটা কি বলে ইয়ে কিনবো, ছোটোখাটো একটা জিনিস কিনবো, হ্যাঁ, একটা ছাতা কিনবো, তার জন্য কি এখন ওই সরকারের পারমিশন নিশ্চয়ই প্রয়োজন নেই। আমি আরেকটা কথা বলি, স্যাররা যেটা বলেছে, সে আমরা ইলেকশনের সময় যেটা আমাদের সম্পদ বিবরণীর পরে আমাদেরকে বলা হয় যে এত টাকা খরচ করতে হবে ইলেকশন, ওখান থেকেই তো শুরু হয় আমাদের, দেখা যায় কয়েক গুণ টাকা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও কিন্তু একটা সংস্কার করা উচিত যে ইলেকশনে আমাকে বলা হয়েছে যে আমি 50 লক্ষ টাকা খরচ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে আমি 50 লক্ষ টাকা কয়েকটা ওয়ার্ডে আমি শেষ করে ফেলতেছি, সেখানে সেই জায়গাটাও কিন্তু হিসাব দিচ্ছি আমি 48 লাখ সামথিং, এই জায়গাটাও কিন্তু স্ট্যান্ডার্ড করা উচিত। কারণ আমাদের যেহেতু আমরা মধ্যমায়ের দেশের কথা বলি, আমাদের অর্থনৈতিকভাবে আমরা উন্নতি লাভ করছি, এমন সেই জায়গাটাও আমাদের সংস্কার করা উচিত। তো এটা সম্বন্ধে কোনো দ্বিমত থাকতে পারে না, যেটা নিয়ে আলোচনার সূত্রপাত হলো যে সম্পদের বিবরণী দিতে হবে, এবং আমরা সবাই একমত বিবরণীটা শুধুমাত্র সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী বললেই হবে না, বাকিরাও, আমরা যেমন বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষক যারা আছেন, কেমন, বা একজন ডাক্তার করে, কিন্তু সবাই করে, এটা এখন কিন্তু বেশ চালু হয়েছে। ডাক্তাররা তো সাংঘাতিকভাবে করতে হয়, এটা আমি জানি, এবং তাদেরকে প্রশ্ন করা হয়, কি বললেন আপনি সারা বছরে আপনি প্রাইভেট প্র্যাকটিস থেকে আপনি 1 লাখ টাকা পেয়েছেন বা 10 লাখ টাকা পেয়েছেন, কি বলেন, আপনার তো প্রতি রাত্রেই তো আমরা জানি 1 লাখ টাকা হয়। যাই হোক, এটা হচ্ছে মোটামুটি। এখন এটাকে যিনি বলেছেন, এটা সম্বন্ধে উল্লেখ করেছেন মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ, আমি একটু এখানে ব্যক্তিগত কথা বলি, তার পিতাকে আমি ঘনিষ্ঠভাবে চিনতাম। আমি যখন কুষ্টিয়ার ডিসি ছিলাম, বৃহত্তর মেয়রপুর ছিল ডিসি জেলার, উনি মরহুম সহিউদ্দিন সাহেব, ওনার পিতা, উনি ছিলেন এমপি তখন, খুবই সৎ এবং একজন
সজ্জন হিসাবে পরিচিত। ফরহাদ হোসেন সাহেবের বয়স তখন কম ছিল আমি যখন ডিসি ছিলাম। সেই পিতার সন্তান হিসাবে নিশ্চয়ই তারও একটা সাংঘাতিক এই ব্যাপারে একটা আছে, জেদ আছে যে দুর্নীতি মুক্ত করে ছাড়বো। ইয়েস, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2 দিন পরে পরে এই কথা বেশ শক্ত অবস্থানের কথা বলছেন। কিন্তু প্রধানমন্ত্রী তো অনেক কথাই বলেন, বাস্তবায়নটা কে করবে? বাস্তবায়নটা তো আমাদের হাতে। অর্থাৎ তার যে সরকারি কর্মচারী যারা রয়েছেন, বিভিন্ন বিভাগ, দপ্তর হেনতেন ইত্যাদি, যারা এমনকি তার দলের যারা দলীয় কর্মী যারা রয়েছেন, নেতা যারা রয়েছেন, সংগঠন যারা রয়েছে, তারা তো করবে। তার মধ্যে তো এটা দেখি না। সেই জন্যে আমার একটা সাজেশন এখানেও, মাননীয় মন্ত্রী যদি এটা বিবেচনা করেন, যে যদি সরকার যদি আবার জোর দিয়ে যদি এটা যদি চালু করতে চায়, সম্পদের বিবরণী দিতে হবে মন্ত্রীদের বা সবারই দিতে হবে, তাহলে দয়া করে একটা সেল গঠন করবেন আপনি। আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা সেল থাকবে শুধু এই কাজের জন্য। আপনি একটা মানে যে সেলটা হবে আর কি, সেটা সারা বছর ধরে মনিটর করবে এবং পার্সু করবে। কেউ যদি কোনো জালিয়াতি করে, 2 নম্বরই করে, ভুল তথ্য দেয়, তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশের কাছে মামলা হয়েছে। আমি একটু যোগ করতে চাচ্ছি, সেটা হলো মন্ত্রীরা তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের সম্পদের হিসাব দেবেন প্রতি বছর। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থাকবে প্রথমে, তারপরে তিনি যদি মনে করেন এটাকে পাবলিক করবেন, তিনি পাবলিক করবেন। এমপিদের হিসাব দিতে হবে স্পিকারের কাছে প্রতি বছর। এমপিরা প্রতি বছর স্পিকারের কাছে জমা দেবেন। আর সরকারি কর্মচারী যে লেভেলেরই হোক না কেন, তারা জমা দিতে হবে জনপ্রশাসনের কাছে। তাহলে কিন্তু একটা জবাবদিহিতার সৃষ্টি হবে, একটা কালচার তৈরি হবে। সাথে আরেকটা বলছি, যেমন অপ্রদর্শিত আয়কে আপনি করার জন্য, বৈধ করার জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে। অপ্রদর্শিত আয়কে বৈধ করে মেইন ইকোনমিক ট্রেন্ডের মধ্যে আনার প্রয়োজন আছে। কিন্তু আমরা একজন পেশাজীবী হিসেবে, উনি একজন ডাক্তার হিসেবে, উনি একজন শিক্ষক হিসেবে, উনি একজন সাবেক হিসাবে, মানে আমলা হিসাবে, আমরা ইনকাম ট্যাক্সের যে দিতে হচ্ছে যে রেট, আর আপনি চুরি করলেন, ঘুষ খাইলেন, দুর্নীতি করলেন, একটা ফ্ল্যাট রেট দিয়ে কমে আপনি 10% দিয়ে আপনি করলেন, তাহলে দুর্নীতি দম্বে কিভাবে বরং এনকারেজড হবে। তাহলে আমার থাকবে ঘুষ কোনো মতে খেয়েটে বা মাপ তো একটা করবেই, আমি ডিক্লেয়ার করি। তো আমার বক্তব্য হলো যে হ্যাঁ, সরকার অপ্রদর্শিত আয় মানে দুর্নীতি আয়, অপ্রদর্শিত আয় মানেই হলো দুর্নীতির আয়। সেই দুর্নীতির আয়টাকে মেইন আপনার মানে অর্থনৈতিক স্রোতধারায় আপনি আনাটা প্রয়োজন আছে, না হলে সেটা কিন্তু ইনফ্লেশন তৈরি করবে। কিন্তু আপনি 10% এটা কিন্তু অন্যরা যারা ট্যাক্স দিচ্ছে, তাহলে আমি কেন ডিক্লেয়ার করে আমি কেন এত 25% দিব? হ্যাঁ, আর আমি অপ্রদর্শিত করে রেখে দেব, 2 বছর পরে আমি ডিক্লেয়ার করব। বাড়িয়েছে এটা, এবার পর্যন্ত 25% করেছে, 10% টাকে। হ্যাঁ, 13 টাকা সাদা করার যে এটা। জি, হ্যাঁ, এটা আমার মনে হয় যে এটা ফাইন করে দিতে হবে। তুমি ডিক্লেয়ার করো, খরচ করো। আমরা এই আলোচনাটি এখানে ইতি টানতে চাই। আরও অনেকগুলো বিষয় রয়েছে, আমি আপনাদের অনুরোধ জানাবো ছোট ছোট করে বলতে। হয়তো একটি ইস্যুতে সবার কাছে আমি যেতে পারবো না। আপনি যদি একটু শিক্ষার বিষয় নিয়ে বলেন, যে দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, কি কি চ্যালেঞ্জ রয়েছে, তা কতটা ওভারকাম করে আমরা এটি খুলতে যাচ্ছি, বা খুলবার পরে এর সঙ্গে করোনা, এর সঙ্গে ডেঙ্গু বা অন্যান্য মৌসুমি রোগ শোকের বিষয়, এটি নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তার কাছ থেকে শুনবো চ্যালেঞ্জগুলো কি আছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য এবং সর্বোপরি রাষ্ট্রের জন্য। প্রথমত হলো প্রায় 1.5 বছর পরে আমাদের স্কুল কলেজ এবং আমাদের ইউনিভার্সিটিগুলো খুলছে। আমরা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিচ্ছি, এবং আমাদের হলের ছাত্রদেরকে যারা ডাবল ভ্যাকসিনেটেড তাদেরকে মাস্টার্স এবং অনার্সের ছাত্ররা উঠবে। কিন্তু আমরা যে জিনিসটা ভয় পাচ্ছি, যে তাড়াতাড়ি স্বাস্থ্যবিধিটা মেনটেন করা। যেমন এক সময় গাদাগাদি করে একটা রুমে 4 জন থাকতো, 2 জন 2 সিটের জায়গায় 4 জন ডাবলিং থাকতো, ফ্লোরিং করতো, এটা এখন আর করা যাবে না।
এখন কিছু কিছু সেই ছাত্ররা কোথায় থাকে না সেটা হলো যে আমাদের নির্ধারিত ছাত্রদের জন্য হলের সিটগুলো দেখা যায় পাশ করে গিয়েছে, ছাত্র রাজনীতি করতেছে, তারা থাকতো আগে, সেই সুযোগগুলো আর এখন হবে না করোনার কারণে। আর আরেকটা জিনিস হচ্ছে ছাত্রদের জানেন, আমরা টিএসসিতে এখন আপনারা বিকালবেলা দেখবেন আমরা প্রায় গাড়ি থামিয়ে ছাত্র গায়ে তোমরা মাস্ক পরতেছো না কেন, বলে না স্যার কই করোনা তো নাই। আমার মনে হচ্ছে যে ছাত্রদেরকে স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে। আমাদের হলের প্রভোস্ট যারা আছেন, আমাদের হাউস টিচার যারা আছেন, কর্মকর্তা কর্মচারী যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা যারা শিক্ষকরা আছি, আমরা ছাত্রদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করব। কারণ আপনার যদি আপনার মাস্ক এবং পরা অবস্থায় যদি ছাত্ররা ক্লাসে না আসে, আমরা ক্লাসে ঢুকতে দেবো না। হলে ছাত্ররা যেন অবস্থান করবে, সেখানে যেমন ক্যান্টিনে গিয়ে দলবদ্ধভাবে বসে বসে আগের মতো করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনটেন করে, সামাজিক দূরত্ব মেনটেন না করলে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কয়েকজন ছাত্র করোনা হয়ে গেল। করোনা হওয়ার পরে যে স্বাভাবিকতা, যদিও এখন একটু স্বাভাবিক অবস্থায় নিচ্ছে যে করোনা হলে ওটা ট্রিটমেন্ট হবে, আমাদের আইসোলেশনেরও তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ওই ব্যবস্থা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 50টি সিট আছে, আমাদের মেডিকেল সেন্টার এবং আমাদের যে ফিজিক্যাল ইনস্টিটিউট আছে সেখানে আমরা হয়তো 50 জন বা বড়জন আমরা 100 জনকে আইসোলেশন করতে পারবো করোনা হলে। তো সেখানে আমাদের তো ওই রকম পর্যাপ্ত সুযোগ সুবিধাও নেই। সেক্ষেত্রে আমাদেরকে স্বাস্থ্যের যে প্রটোকলগুলো সেটা খুব স্ট্রংলি ছাত্রদেরকে মানতে হবে। বিশেষ করে মাস্কটা তো ডাবল ভ্যাকসিন থাকলে, যেখানে ডাবল ভ্যাকসিন আছে পৃথিবীর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সেখানে কিন্তু করোনা সংক্রমণের হার খুব কম। তো আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে হয়তো বা তাদের স্কুলের শিক্ষকরা ওদের মন্ত্রণালয় থেকে কিছু প্রটোকল দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করব যাতে করে ছাত্ররা স্বাস্থ্যবিধি মেনটেন করে চলে। সেক্ষেত্রে আমার মনে হয় করোনার ঝুঁকিটা কম থাকবে। আমরা আশা করব যে আমরা স্বাভাবিক অবস্থায়। এতকাল যে বন্ধ থাকলো, ডেঙ্গুর ঝুঁকি কতটা হয়েছে এটি কি আপনারা পরিমাপ করেছেন কিনা, পর্যবেক্ষণ করেছেন কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা? হ্যাঁ, সেটা বিশ্ববিদ্যালয় আমরা গত কয়েকদিন থেকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তবে দুঃখজনকগুলো সত্য, আমাদের ডক্টর সাগর ভাই এখানে আছেন, আমাদের প্রতিনিয়ত সিটি কর্পোরেশনের কথাই বলি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা। আমি আজকে সকালে সরোয়ার্দী উদ্যানে গেলাম, গিয়ে দেখলাম যে কিছু জায়গা খুব পরিষ্কার, কিছু জায়গায় যে পানি টানি ডোবা পড়ে আছে, মানুষ হাঁটতেছে। এখন দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এখানে ডেঙ্গু মশা প্রজনন হবেই। তো এখন দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন একটা ওয়ার্ডে 70-80 জন করে কর্মী থাকে, ক্লিনার থাকে, কিন্তু তারা কিন্তু ওইভাবে সেই জায়গাটি দৃষ্টি আকর্ষণ করছেন। জি 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 সাগর ভাই, ডেঙ্গু, করোনা এবং এই শিক্ষা প্রতিষ্ঠান খুলবার কারণে যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে, তিনি বলছিলেন যে 50 জন সর্বোচ্চ 100 জনকে আইসোলেশনের ব্যবস্থা করতে পারে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বাকি শিক্ষা প্রতিষ্ঠানের কি অবস্থা হবে, কতটা মোকাবেলার প্রস্তুতি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে বা নিচ্ছে, কি আসলে করা উচিত? আসলে চ্যালেঞ্জ আর জীবন, অথবা জীবন আর চ্যালেঞ্জ, এটা কিন্তু সবসময় থাকে। তো বর্তমানে এক্সট্রা চ্যালেঞ্জ হচ্ছে যে এই সময় সাধারণ যে রোগগুলো হয় সেগুলো তো হচ্ছেই, তার উপরই আসছে হচ্ছে কোভিড, যেটা চলমান 1.5 বছর ধরে, আর এখন হচ্ছে ডেঙ্গু। তো ডেঙ্গুর একটা বিশেষ বিষয় হলো, এটা বিষয় একটাই বলবো, পরিবেশ প্রতিবেশের সাথে এটা খুব বেশি যায়, অর্থাৎ ডোবা নালা বা পরিষ্কার পানি যেখানে জমাট বাঁধে সেখান থেকে। এটা একটা প্রক্রিয়া, এটা সিটি কর্পোরেশন শহর ভিত্তিক অথবা অন্য জায়গায় পৌরসভা ভিত্তিক। যেহেতু শহরে এটা বেশি হচ্ছে, আমি শহরের সিটি কর্পোরেশন বা আদার্স যে জায়গাগুলো আছে সেখান থেকে বলবো যে পারসিস্টেন্ট একটা প্রক্রিয়া থাকা উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু বিরোধী অভিযান। এখানে চিকিৎসক হিসাবে আমি একটুকু বলবো, যারা এই মুহূর্তে জ্বরে আক্রান্ত হবেন তারা অন্তত দুটো রোগ সম্বন্ধে যেন আলাদাভাবে চিন্তা করে যে আমি ডেঙ্গু অথবা করোনায় আক্রান্ত। এটা হচ্ছে পারসেপশন, যিনি আক্রান্ত হচ্ছেন তার মধ্যে এই পারসেপশন থাকলে কিন্তু উনি সিক করবেন যে এখন আমি ডাক্তারের পরামর্শ নেই। এটা আমি সাধারণভাবে বললাম। আর করোনার ব্যাপারে অন্তত আজকের দিনে বসে আমি একটু আশ্বস্ত, এই মুহূর্তে একটু আশ্বস্ত যে আমাদের চলমান যে সংক্রমণ সেটা প্রায় আমার বোধহয় 9-এর নিচে চলে এসছে এবং এটা সিঙ্গেল ডিজিটে চলে আসছে। আমরা 32% পর্যন্ত চলে গেছিলাম, ধারাবাহিকভাবে কমে আসছে। এটা অনেকগুলো কিছুর ফলাফল। তা আমি এই অবস্থায় থেকে মনে করি যে বললাম যে জীবন আর চ্যালেঞ্জ কিন্তু পাশাপাশি চলতে হয়। তো সেটা যদি চলতে হয়, একটা জাতির একটা বিশেষ অংশ ছাত্ররা কিন্তু বোধহয় 4 কোটি শিক্ষার্থী আছে বাংলাদেশে, এই 4 কোটি 4.5 কোটি শিক্ষার্থী কিন্তু গত 1.5 বছরে একদম প্রতিষ্ঠান থেকে মুক্ত আছে, প্রতিষ্ঠানের সাথে তাদের কোনো সরাসরি সম্পর্ক নাই, কোনো জায়গায় ভার্চুয়াল হয়েছে। এটা কিন্তু একটা জাতির জন্য খুবই একটা ভার বা একটা দায় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি আবারও বলি যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা নিচু, মানে প্রাইমারি লেভেল বলেন অথবা বিশ্ববিদ্যালয় বলেন, এখানে যদি আমরা ডিসিপ্লিন গোষ্ঠী মনে করি, যেমন গার্মেন্টস শ্রমিকদেরও কিন্তু একটা ডিসিপ্লিন ওয়ে আছে, তাদের কিন্তু একটা প্রশাসনিক কাঠামো দিয়ে তারা ডিসিপ্লিন ওয়েতে থাকে। আমি সবসময় এখনো বিশ্বাস করি
শিক্ষক এবং ছাত্রছাত্রী এদের মধ্যে যে সম্পর্কটা আছে প্রতিষ্ঠান ভিত্তিক, সেখানেও কিন্তু একটা ডিসিপ্লিন ওয়ে আছে। এখানে আমাদের পারসেপশনে 3 পক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, অভিভাবক পক্ষ, শিক্ষক পক্ষ এবং ছাত্র ছাত্রী পক্ষ। তারা যদি তাদের মনের মধ্যে এটুকু গেঁথে দেওয়া যায় যে আজকের এই বিশেষ পরিস্থিতিতে বিশেষ স্বাস্থ্য বিধি বিধানের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে, আদারওয়াইজ আমরা প্রতিষ্ঠান চালাতে পারবো না। আর এই প্রতিষ্ঠান শুরু করে দিলাম যেমন তেমন হবে তেমন হবে না। আমার মনে হয় কিছু প্রজ্ঞাপন আসছে, আমাদের স্কুলগুলো শিফটিং সিস্টেম, তারপরে আমরা ব্যাচ সিস্টেম এগুলো করতে হবে, অর্থাৎ ক্যাটাগরাইজ ওয়েতে খুলতে হবে। আরেকটা কথা ওই যে বলা হলো যে ইউনিভার্সিটি খুলে দেওয়া হলো অথবা প্রতিষ্ঠানগুলো খুলে দিলাম, খুলে দেওয়া কিন্তু শেষ কথা নয়। আমাদের কিন্তু ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার চিন্তা ভাবনা থাকতে হবে যে খুলে দেওয়ার পরে পর্যবেক্ষণ করতে হবে ঘনিষ্ঠভাবে। যদি সেখানে কেউ সংক্রমিত হয়, আক্রান্ত হয়, তাদেরকে পৃথক করতে হবে, সেখানে আইসোলেশনের একটা ব্যাপার আছে। আসার বিষয় হলো এই মুহূর্তে আমাদের হাসপাতালগুলোতে কিন্তু বেশ আমরা একটা ফাঁকা অবস্থা বিরাজ করছে, অর্থাৎ সিটের ক্রাইসিস এই মুহূর্তে নাই, অর্থাৎ এটা একটা আশার কথা। আমরা যদি আবার আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তখন হয়তো আমরা ক্লান্তিকালে পড়ে যাব, কিন্তু এখন এরকম একটি অবস্থায় আমি বলি আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা এবং শনাক্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া, এই যে প্রক্রিয়াটার প্রতি সচল হতে হবে। এটা একা সরকারের কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়, অর্থাৎ প্রতিষ্ঠান ভিত্তিক, যেমন বিশ্ববিদ্যালয় যদি তার বিশ্ববিদ্যালয়কে অবজার্ভ করে যেখানে কি হইতেছে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়, আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি সেই ব্যবস্থা নেয়, তাহলে মনে হয় আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবো। চ্যালেঞ্জ মোকাবেলা এখন 3-4টি জিনিস একসাথে আসছে। প্রথমত ভ্যাকসিনের কোনো বিকল্প নাই, তবে সবার আগে দরকার হচ্ছে নিজের সুরক্ষা অথবা স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলা। আর 3 নম্বর হচ্ছে যে কেস যেখানে হবে তাকে আর্লি ডিটেক্ট করে তার ব্যবস্থা নেওয়া। এই ক্ষেত্রে একটা কথা আমি একটু বলি, আমি খবরে দেখে আসলাম যে আমাদের অনেকগুলা কিন্ডারগার্টেন স্কুল, আমাদের কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে, বাড়ি ভাড়া দিতে পারছে না, কর্মচারী ছাঁটাই হয়ে গেছে, শিক্ষককে সবজি বিক্রি করতে দেখেছি। আমার মনে হয় এখানে আমাদের রাষ্ট্রের বা সরকারের একটা দায়িত্ব আছে টু আইডেন্টিফাই দ্যাট প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানগুলোকে এবং ওইখানকার শিক্ষক শিক্ষিকাকে। কারণ আমরা যে যাই বলি না কেন, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় দিয়ে যেমন সকল শিক্ষা ব্যবস্থা চলবে না, পাবলিক স্কুল দিয়ে চলবে না, অথবা এখানে কিন্ডারগার্টেন সহ বিভিন্ন লেভেলের যে স্কুলগুলো শিক্ষায় অবদান রেখেছে তাদেরকে তাদের ব্যাপারটা জোরভাবে খেয়াল রাখা। আমি আবারও বলছি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে 12 তারিখের পরে পর্যায়ক্রমে খুলবে, তার আগে একটি কথা বাধ্যতামূলক করে দিতে হবে যে ওরিয়েন্টেশন, অর্থাৎ ওরিয়েন্টেশন among the teachers, orientation among the students and the অভিভাবক। এটা আরো করতে হবে যে আমাকে আগামী দিনের এই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি কি কি স্বাস্থ্য বিধি ব্যবস্থা আমার পক্ষ থেকে উদ্যোগী হয়ে পালন করব, সেটা মনে হয় দেখা উচিত। আপনি যদি একটু আলোকপাত করেন, এই যে আমরা প্রায় 1.5 বছর বলা হচ্ছে, অর্থাৎ আমরা একটির বেশি শিক্ষাবর্ষ হারিয়েছি, এটিকে নিয়ন্ত্রণে বাগে আনবার জন্য বলা হচ্ছে নভেম্বরে এই পরীক্ষা হবে, ডিসেম্বরে এই পরীক্ষা হবে, এইভাবে আমরা বিভিন্ন কাট অফ ডেট ঠিক করছি এবং পরিকল্পনা প্রক্ষেপণ করছি। এটি কতটা সমীচীন? পরের বছর যারা করোনার পরিস্থিতি কি হবে আমরা এখনই এটি নিশ্চিত করে বলতে পারছি না। কি হওয়া উচিত আসলে? 1.5 বছর ধরে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, প্রাতিষ্ঠানিক শিক্ষা যেভাবে হবার সেটি হয়নি, এই জায়গা থেকে 2 মাস 3 মাস পড়িয়ে খণ্ডিত ক্লাস করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে যদি আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ করে দেই, এটি আগামী জীবনে, শিক্ষা জীবনে কেমন অভিঘাত সৃষ্টি করবে? কি করণীয়? খুব সংক্ষেপে বলি। জি, প্রথম কথা হচ্ছে 1.5 বছর অনেক দীর্ঘ সময় হয়ে গেছে, এর সমাধানটা আরো আগে বের করা উচিত ছিল। ওনারা অনেক গবেষণা করেছেন, মানে কর্তৃপক্ষের কথা বলছি, অনেক ভাবনা চিন্তা করেছেন, সবই মানলাম, কিন্তু আমার মনে হয় তবুও যেন এটা কোথায় একটা রয়ে গেছে যে হাতের আন্দাজের একটা কাজ করা হয়েছে। খোলো না যদি স্কুল কলেজ খোলার দরকার নেই, মরে যাবে বাচ্চা কাছে। এই অ্যাটিটিউডটা এখন যে খুলছে কতটা পরিকল্পিতভাবে খুলছে এটা আমি জানি না, ওনারা যারা পরিকল্পনা করেছেন তারাই বলতে পারবেন। আশা করব নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করেই করেছেন, তাদেরও তো একটা দায়িত্ববোধের বিকল্প নাই। আচ্ছা, অতএব ঠিকই আছে, তবে গুরুত্বপূর্ণ 2-1টা বিষয় এখনো আছে। প্রথম কথা হচ্ছে এই রিয়েলাইজেশনটা শুধু ছাত্রছাত্রী আর শিক্ষকদের মধ্যে, অভিভাবকের মধ্যে থাকলে হবে না, সারা দেশের লোকজনকে বুঝতে হবে পৃথিবী বদলে গেছে। কিশোর কুমারের একটা সুন্দর গান আছে, পৃথিবী বদলে গেছে। হ্যাঁ, আচ্ছা,
তো যাই হোক, পৃথিবী বদলে গেছে, এটা মানতে হবে। এবং এই বদলে যাওয়া পৃথিবীতে বসবাস করার জন্যে এই যে ডাক্তার সাহেবরা যেগুলো কথা বলেন, বিজ্ঞজনেরা যা বলেন, এগুলা তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো নয়। এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, এবং সরকারের পক্ষ থেকে এটাকে একেবারে ইমপ্লিমেন্ট করার জন্য, আমাদের তো ইমপ্লিমেন্টেশন এমনিতে খুব দুর্বল, সব ব্যাপারেই দুর্বল। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উন্নয়নটাকে যে অব্যাহত রেখেছেন, মানে এটাতে নিশ্চয়ই যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তো বাহবা পাবেনই, আর দেশের মানুষের, তাই এই প্রশ্ন যাচ্ছি না। কিন্তু অন্তত এই ব্যাপারটাতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, এটার জন্য স্কুলের সাব ইন্সপেক্টর সাহেবরা, ওই যে থানা এডুকেশন অফিসার সাহেবরা কয়দিন গ্রামে গিয়ে স্কুলগুলো পরিদর্শন করেন। আমার আব্বা যেহেতু ওই ডিপার্টমেন্টে ছিলেন, আমি এই জন্যই বলতেছি, তখন দেখেছি তারা কি করতেন না করতেন। আর এখন আমি তো প্রায়ই গ্রামে যাই, আপনিও যান, তো আমরা তো কাছাকাছি গ্রামে, অতএব সেইখানে আমরা খবর নিয়েছি, আমি দেখেছি আজকাল কেউ ওই রেওয়াজই উঠে গেছে, স্কুল পরিদর্শনের রেওয়াজই উঠে গেছে। এটাকে চালু করেন, চালু করে দেখেন আপনার লেখাপড়া হচ্ছে কিনা, সেটা অন্য জিনিস। 2 আর 2 4 হয় না, 2 আর 2 5 হয়, সেটা পরে, ওটা কিছুটা আল্লাহ যেটা দেওয়ার দিবে। কিন্তু এটাও আপনাদেরকে জোর দিয়ে দেখতে হবে স্বাস্থ্যবিধিগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা। আর এইটা মানার জন্যে আই মেক এ স্টেটমেন্ট নাও, প্রথম দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা কলেজের তথাকথিত বললাম, কোট আনকোট আন্ডারলাইন, একটা কমিটি থাকে, কমিটি থাকে, উহা নামেই থাকে, আর ফাংশন কিছু, এদের উপর দায়িত্ব দিতে হবে যে তোমার বাচ্চা কাচ্চারা যারা আসতেছে তারা স্বাস্থ্যবিধি মেনে আসতে গেছে কিনা তোমরা দেখবে, যদি না হয় তাহলে তোমার গ্রান্ট বন্ধ করব, তোমাকে তোমার এমপিও কেটে দিব, এই সেই ইত্যাদি ধমক টমক দিয়ে এটা করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, যেটা সুন্দর কথা, সাকু সাহেবের কথা শোনার জন্য তো আমি এখানে আসলে এরকম উজ্জীবিত বোধ করি, এত চমৎকারভাবে বলেন এবং সব কথা বিশেষজ্ঞর মতোই বলেন। 3 পক্ষ এখানে, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী। আর আমি খুব বিনয়ের সঙ্গে আপনার সঙ্গে একটু যোগ করতে চাই, আরেকটা পক্ষ আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে স্থানীয় সরকার। এত অবহেলিত সব ব্যাপারে স্থানীয় সরকার, চিন্তা করে দেখেন, হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে একটা ইউনিয়ন পরিষদ রয়েছে, কই তাদেরকে এগুলা দায়িত্ব আমরা দিতে পারি না? হে, তোমার এখানে কয়টা প্রাইমারি স্কুল আছে? স্যার আমার তিনটা ইয়ে আছে, ওই কি বলে প্রাইমারি স্কুল আছে, ওই 3টা স্কুলে বাবা তোমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেখো তো দেখি স্বাস্থ্যবিধি মানতেছে কিনা, নাকি আগের মতো সেই গায়ে গায়ে লাগতেছে বা এই করতেছে এই করতেছে, যা যা করার আর কি দেখতে হবে। এটা ওই স্থানীয় সরকারকে কাজে লাগানোর, কোথাও কোথাও শহরাঞ্চলে ওই ওয়ার্ড কাউন্সিল বা ইয়েটিএ যেগুলো আছে আর কি, ওয়ার্ড কমিশনার, প্রথম দিকে তো করেছিল। জি ইকবাল ভাই, আপনার গুরুত্বপূর্ণ একটাই বলতে চাই, অর্থনীতিকে রক্ষা করার জন্য আপনি গার্মেন্টস খুলে দিলেন, শ্রমিকরা আসতে পারবে। ঈদের বাজার করার জন্য ব্যবসায়ীদের খুলে দিলেন, হাট বাজার খুলে দিলেন। আর আমার যারা ভবিষ্যৎ নাগরিক হবে, যারা জাতিকে বাঁচাবে, যারা আগামী দিনে জাতিকে বাঁচাবে, তাদেরকে আপনি ঘরে বসিয়ে রাইট, ওইটাই বলছিলাম আমি যে এটা দেরি হয়েছে। আমি যদি রিস্ক নিতে পারি গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে, আমি যদি রিস্ক নিতে পারি তাহলে শিক্ষার্থীদেরকে ঘরে বসিয়ে রেখে আমি মানে তাদের জীবন যতটুকু, আমি যেটা ডাক্তার সাহেব বললেন জীবন এবং জীবিকা, তাদের জীবিকা কিন্তু লেখাপড়া। শ্রমিকের জীবিকা হলো এখন কি করলে ভালো হবে, এখন আমি চলে গেছে, সেটা হলো এই যে আবার বলা হচ্ছে 1 দিন ক্লাস হবে, 2 দিন ক্লাস হবে। এমনিতে তো ঘরে বসে বসে 1.5 বছর চলে গেছে, তারপরে আর কেন? আমি মনে করি একেবারে যেটুকু লস হয়েছে আমার, সেইটুকু দরকার হলে সব ছুটি বন্ধ। যেমন বিচার বিভাগে প্রধান বিচারপতি সাধারণ যে ছুটি ছিল সেগুলি বন্ধ করে দিয়েছেন। টিচাররা তো অনেক দিন ছুটি ভোগ করেছে, শিক্ষার্থীরা অনেক দিন ঘরে বসে পঙ্গুমত হয়ে গেছে। তাদেরকে আবার এই শিক্ষার কার্যক্রমের মধ্যে নিয়ে আসতে হলে পরে আমি মনে করি যে এখানে অল্টারনেটিভ একটাই, সেটা হলো একেবারে ওপেন। তবে হ্যাঁ,
সাথে সাথে তাদেরকে সচেতন করে দিতে হবে যে স্বাস্থ্যবিধি তারা এবং যেখানে যেই স্কুলে সংক্রামক হবে সেই স্কুলকে দায়ী করা হবে। ওই যে কমিটির কথা যেটি বললেন, সেই স্কুলকে দায়ী করা হবে যে তোমার এখানে তুমি মাননি বলে এটা হয়েছে, তাহলে তোমাকে এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তাহলে কিন্তু সবাই হবে। আর ওই একদিন 2 দিন আমি মনে করি পারলে শুধুমাত্র একদিন শুক্রবার বন্ধ আর বাকি সব দিন স্কুল খুলতে হবে। শেষ এই বিষয়ের যদি আপনি শেষ মূল্যায়নটি আপনাকে শেষের আগে আমি একটা বলি, তারপরে উনি তো আমাদের বিশেষজ্ঞ। না না, আপনি বিশেষজ্ঞ আর আমিও বিশেষজ্ঞ, তবে বিশেষভাবে অজ্ঞ আমি। যেটা বলছিলাম, আপনার আরেকটা জিনিস আর আল্লাহর ওয়াস্তে এটা চালু করেন না, সেটা হলো অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস ইউনিভার্সিটিতে আছে, ঠিক আছে, 90% ছেলে মেয়ে করতে পারে। গ্রামে কয়টা স্কুলের, হাই স্কুল বা প্রাইমারি স্কুল, কয়জন তারা জানে কি জানেন? অনলাইন মানে হচ্ছে রেল লাইনের উপর নিয়ে বসাও, কারণ স্কুল তো বন্ধ। অনলাইন অন দি রেলওয়ে লাইন, এটা থেকে সংক্ষেপ হচ্ছে অনলাইন। তো অতএব মেহরবানি করে, আমাদের ডিজিটাল বাংলাদেশ অনেকখানি এগিয়েছে, অনলাইন মানেও তারা বুঝে অনেক সচেতন। না, বুঝে না, এটা অতিরঞ্জিত বলতেছেন। আমি নিজে যাই তো গ্রামে, আমি গ্রামের লোকের সঙ্গে, কি তোমার বাচ্চারা কি অনলাইনে ক্লাস? এইটা কিতা হইন বলে, কেন? ও রেল লাইনের উপরে, মজা করে বলেছেন, আসলে অতটা না। শেষ কথা যদি একটু বলতেন আপনি, এই যে প্রশ্নটি আমি করেছিলাম যে সিলেবাস সংক্ষিপ্ত করা, ক্লাস কম করা, ইকবাল ভাই যেটি বললেন, এবং শিক্ষাবর্ষকে এটি সমতায় আনবার জন্যে এবার গত 1.5 বছর ধরে যারা ক্লাস করেনি, যারা ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি, তাদেরকে 2 মাস 3 মাস 4 মাসের ভিতরে শিক্ষাবর্ষ শেষ করা, সার্টিফিকেট দেয়া, সামনে অগ্রবর্তী করা, এটি আগামী দিনে কি কি অভিজ্ঞতা তৈরি করবে সংক্ষেপে বলতে হবে। আমরা যেমন আমাদের শীতকালীন ছুটি, শরৎকালীন ছুটি আমরা বাতিল করেছি। জি। প্লাস হলো যে আমরা 6 মাসের কোর্সকে আমরা 4 মাসে নিয়ে আসতেছি। জি। তারপর 1 বছরের 4 মাসে নিয়ে আসতেছেন কিভাবে? না, 4 মাসে আমরা 6 মাসেরটা 4 মাসে পড়াবো। 4 মাসে আমরা পড়াবো। আমরা শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা সেটা পারবে বিশ্ববিদ্যালয়ের কথা না, যদি আপনি একজন মানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই পর্যায়ে থেকেও আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে, শিক্ষাকে রক্ষা করতে হবে। আমরা বেসিক যেগুলো প্রয়োজন সেগুলোকে আমরা রেখে আমরা আগাবো। মনে করেন যে আমাদের 2 মাসে 3 মাসে সেটি কতটা সম্ভব? 4 মাস এসএসসি এইচএসসি কতটা সম্ভব? 1 বছরের পাঠ্যক্রম, 2 বছরের পাঠ্যক্রম, মানে 4 মাসে 3 মাসে 6 মাসে কতটা অর্জন করা? এখন আপনি অটো প্রমোশন দেওয়া হচ্ছে, আপনি 3 মাস 4 মাসে যতটুকু তাকে জ্ঞান দিতে পারবেন, কিছুটা হলো সে পেলো। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সে তো কিছু পেয়ে তো সে সামনের দিকে এগিয়ে যাবে না। যার জন্য আপনি আগামী বছর 12 মাস নিশ্চিত করতে চাচ্ছেন, তার 3 মাস কমিয়ে করলে এমন প্রস্তাব অনেকে দিচ্ছেন যে 4-এর সঙ্গে 3 যোগ করুন, 7 মাস। পরের বছর যে করবে সে 9 মাস পড়লো, তারপরের বছর। এখন তো আমরা তো বর্তমান করোনাকে নিয়ে যেহেতু আমাদের ডাবল ভ্যাকসিন, মানে এই বিষয়টি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলবার সময় কোনো ভাবনা চিন্তা কতটা হয়েছে আপনার মনে হয়? না, আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট এখন যে জিনিসটা বলছে, যেটা আমাদের ইকবাল সামান চৌধুরী সাহেব যথাযথই বলেছেন যে আমরা অন টেস্ট একদিন খুলবো, 3 দিন বন্ধ রাখবো, এটা না। আমাদেরকে ধারাবাহিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে ফেলতে হবে। খুলে আমাদেরকে স্বাস্থ্যবিধিটা মেনটেন করে আমাদের ওই যে গার্জিয়ানরা তাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবে, শিক্ষকরা আমরা সচেতন থাকবো, পাশাপাশি যারা স্টুডেন্ট তারাও ওইভাবে সচেতন থাকলে আমরা আমাদের কার্যক্রম এবং আমাদের সিলেবাসটাকে আমাদের যেভাবে আছে সেটাকে সিলেবাসে কিছু সংস্কার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সংস্কার করে এগিয়ে, জি, পুরোটা পড়ানোর দরকার না, ওটা বেসিক যেটা আমি আগে প্রথমে বলেছি। ঠিকই বলেছেন, মলাট টু মলাট পড়ানোর দরকার নেই। আমার বেসিক যেটা আমার প্রয়োজন, তাই না? করোনার মধ্যে অনেক কিছু শিখিয়েছে। শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা টিচিং আওয়ার বলে ঘটনা আছে। তো আপনি প্রতিদিনে যে ঘন্টা টিচিং দেওয়া হতো, এখন যেহেতু আমার ক্যালেন্ডার কমে আসছে, ডেজ কমে আসছে, টিচিং আওয়ার বাড়িয়ে দিতে হবে। আমরা শনিবারে ক্লাস নেব, আমরা শনিবারে ক্লাস নেব। সেই ক্ষেত্রে এটি বিশ্ববিদ্যালয়ের কথা শুনলাম, নিশ্চয়ই নিচের দিকেও সেটি পরিপালিত হবে। একটু মানে খাপছাড়া হলো আপনার কাছ থেকে শুনে নিতে চাই আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি, সামনের দিনগুলো সম্পর্কে ছোট করে, সময় আমার হাতে খুব বেশি নেই। না, আফগানিস্তান তো একটা বিস্ময়কর বিষয়। নারীদের নিয়ে কি হচ্ছে সেখানে, তাদের সরকার বলা, সরকারের দায়িত্বে যারা আসছেন তাদের যে ভাবমূর্তি দেখা হচ্ছে শুরুর থেকে এই পর্যন্ত। না, এখন যেটা হলো বাস্তবতা হলো 20 বছর পরে তালেবানরা কিন্তু ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল না, ক্ষমতায় আবার এসেছে। জি। এবং এই 20 বছর এখন চিন্তা হচ্ছে যে যারা
পশ্চিমা দেশগুলো, আমেরিকা এবং অন্যান্যরা, তারা দখল করে রেখে এই তালেবানদেরকে একঘরে করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল। সেটা না করে যদি তালেবানদেরকে যদি সম্পৃক্ত করার চেষ্টা হতো, তাহলে হয়তো আজকের এই পরিণতি হতো না। পাশাপাশি যেটা হয়েছে, স্বাভাবিক, আপনি তালেবান এবং তালেবানের আগের যে সিস্টেম, এই 20 বছরে নারীদের মুক্তি, যে ক্ষমতায়ন বা তাদের যে স্বাধীনতা, সেটা যতটুকু তারা ভোগ করেছে, আজকে স্বাভাবিকভাবে সেটার উপরে যখন তালেবানরা যখন হস্তক্ষেপ করছে, তখন এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। ছবিও ছাপা হয়েছে যে তালেবানের বন্দুকের সামনে দাঁড়িয়ে মহিলারা, আফগান মহিলারা প্রতিবাদ জানাচ্ছে, এবং বিশ্বও কিন্তু এই ব্যাপারটাতে সোচ্চার। তবে আমি যেটা মনে করি যে মানে এখন যেমন আমেরিকার টপ জেনারেল বলেছেন যে সিভিল ওয়ার হবে। এই যে কথাগুলো আপনি বলছেন, সিভিল ওয়ার হলে কি আমাদের লাভ আছে সেখানে? আমাদের তো লাভ নেই। আজকে তালেবান এসছে বলে এখন অনেকে তাদেরকে স্বীকৃতি দেবেন কি দেবেন না। আপনি যদি স্বীকৃতি যদি নাও দেন, তাহলেও তো তারা সেখানে থাকবে। বরং আমি মনে করি তাদের সাথে ইনক্লুসিভনেস গ্রো করা দরকার আছে। বিশ্ব আজকে বলা হচ্ছে, ইউনাইটেড নেশনস থেকে বলা হচ্ছে সেখানে দুর্ভিক্ষ, মানে অনাহার হবে। তো দুর্ভিক্ষ যদি হয়, আপনি চিন্তা করবেন কি স্যাংশন করার জন্য না এইড দেওয়ার জন্য? আজকে সেই কারণের জন্য আমি মনে করছি যে বিশ্বকে শুধু তালেবানকে অচ্ছুত মনে করে, তালেবানকে একেবারে মানে তাদেরকে সন্ত্রাসী মনে করে যদি আপনি তাদেরকে পরিহার করার চেষ্টা করেন, আপনি 20 বছর তো রাখতে পারেননি তাদেরকে। তাদেরকে $3 ট্রিলিয়ন আপনি খরচ করেছেন তাদেরকে ধ্বংস করার জন্য, এবং মানে শেষ করে ফেলা হয়েছে। কিন্তু তারপরে তো আপনার 300,000 মানে 3 লক্ষ সোলজার ট্রেইনড এবং ইকুইপমেন্ট দিয়ে, আর তাদের এগেনস্টে হলো মাত্র 75,000। আপনি কি ঠিকই রাখতে পেরেছেন? তাই বাস্তবতাটাকে আপনাকে স্বীকার করতে হবে, পশ্চিমাদেরকে, সবাইকে। আমি মনে করি বরং তাদেরকে যত কাছে টানার চেষ্টা করবেন, তত তাদেরকে রিফর্ম করার প্রয়াস। জি, আজকের এটি নিয়ে বেশি আলোচনায় যেতে পারছি না, সময় স্বল্পতা রয়েছে। সেন্টেন্স বলতে পারি, একটা সেন্টেন্স। জি, আফগানিস্তানটা তো আফগানদের না, অতএব তাদের মুরগি তাদের যেদিকে খুশি তারা জবাই করুক আমাদেরকে। না, আমরা এখন যে গ্লোবাল ভিলেজে বাস করি সেটি নিশ্চয়ই আরেকদিন বিস্তারিত নিশ্চয়ই আলোচনা করব। আমরা একেবারে শেষ পর্যায়ে শাকুর ভাই, শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করলাম, করোনা সংক্রমণের স্বস্তির বিষয়টিও আমরা জানলাম। টিকা নিয়ে স্বস্তির কি কি আছে একটু জানতে চাই, এবং শিক্ষার্থীদের মানে যেই বয়স থেকে 12 থেকে 17 বলুন বা 18 পর্যন্ত এই জায়গাটিতে পরামর্শের জায়গা থেকে কি কি বলবেন? টিকা নিয়ে প্রথমে হচ্ছে আমি স্বস্তির বিষয় বলবো যে বাংলাদেশ অনেক আগে টিকার মধ্যে ঢুকে গেছে, অনেক দেশের আগে। এটা একটা স্বস্তি। প্রথমে কিছুটা ধাক্কা ছিল, আমরা মাঝখানে বন্ধ রেখেছিলাম। এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি গতকালকে পর্যন্ত স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা 7%-এর উপরে ডাবল ডোজ দিয়ে ফেলেছি, আর 12%-এর উপরে আমরা সিঙ্গেল ডোজ দিয়ে ফেলছি, এবং টিকা প্রদান প্রক্রিয়া চলমান আছে। এখন এটা তো একটা গ্লোবাল সিস্টেম, এটা আমি চাইবো আর সাথে সাথে চলে আসবে, এটা সিস্টেম। আমি খুব আশাবাদী যে আন্তরিকতা যেহেতু আমাদের অভাব দেখছি না, যে পক্ষ এটা আনার ব্যবস্থা করছে সেই রাষ্ট্রপক্ষের আন্তরিকতার অভাব নাই, এবং ইতিমধ্যে পাইপলাইনে যতখানি কথা হয়েছে তার মধ্যে পাইপলাইনে যে পরিমাণ আমদানি হবে বলে আমি নিশ্চিত হচ্ছি বা জানতে পারছি, এবং একই সাথে দেশে প্রস্তুতের প্রক্রিয়া চলছে। আমি আশা করি যে আগামীতে আরও বেগবান হবে। আমরা যে গতিতে ইতিমধ্যে দিয়েছি তার থেকে আরও বেশি গতিতে ভ্যাকসিনেটেড করতে পারবো, এবং সেই প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে আমার মনে হয় আমরা অদূর ভবিষ্যতে, হয়তো আমার সময় লাগবে অনেকটা, সেই সময়ের মধ্যে আমরা টার্গেটেড ভ্যাকসিনেশন মোর দ্যান 70% অফ পপুলেশন আমরা করতে পারবো। এটা একটা, তো এটা আমার অবশ্যই মনে করি আশার বিষয়। আমরা যদি ভ্যাকসিনেশন চালিয়ে যেতে পারি ঠিক মতো, একই সাথে যদি আমরা প্রতিরক্ষা অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, তাহলে যে নিম্নগামী যে সংক্রমণ আছে এটা আমরা 5%। দেশে উৎপাদনের বিষয়টি যদি একটু, দেশে উৎপাদনের বিষয়টি ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে আমরা জানি, এবং দেশের একটি প্রতিষ্ঠান চাইনিজ ভ্যাকসিনটা এখানে প্রক্রিয়াজাত করবে, এবং সেটা হলে আমরা আরো ব্যাপক পরিমাণে ভ্যাকসিন তৈরি মানে রেডি পাবো। প্রশ্ন হচ্ছে এই পরিমাণ পেলে আমি দিতে পারবো কিনা।
আমি গর্বের সাথে মনে করি পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও আমাদের দেশে ভ্যাকসিনেশনের ইতিহাস কিন্তু অনেক শক্ত এবং আমরা অনেক মানুষকে একসাথে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা রাখি, ট্রেন্ড পিপল আছে। শুধুমাত্র এখন দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা এবং সকল ক্ষেত্রে ট্রিগার। সময় নেই যদিও, শাকুর ভাই একটু ছোট্ট করে, যারা টিকা নিয়েছে এটি আসলে কতদিন কার্যকর থাকবে, বুস্টার ডোজের প্রশ্ন আসবে কিনা, এলে কিভাবে মোকাবিলা হবে, ছোট্ট করে। বিজ্ঞান কিন্তু অনুমানে চলে না, বিজ্ঞান গবেষণার উপর চলে। এখন পর্যন্ত গবেষণার যে রিপোর্ট আসছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনেশনের পরেও বুস্টারের একটি প্রশ্ন আসছে এবং কয়েকটা দেশ বুস্টারের প্রোগ্রাম নিয়েছে, অর্থাৎ ইনক্লাইনেশন অফ দ্য অ্যান্টিবডি এটা পড়বে, অর্থাৎ সেই ক্ষেত্রে বুস্টারের প্রশ্ন আসবে। প্রথমত আমরা চিন্তা করি ডাবল ডোজ, তারপরে বুস্টারের ব্যাপারটা আমরা মনে করি পর্যায়ক্রমিকভাবে গ্লোবালি আমরা ভ্যাকসিন আরো পাবো, তখন এটা করব। আর মেমোরি সেল বলে একটি সেল আছে বডিতে, সেই সেলটাকে যদি আমরা টার্গেট করতে পারি, ভ্যাকসিন যদি টার্গেট করতে পারে, মেমোরি সেল রেডি হয়ে থাকবে, আমরা পরবর্তী বুস্টিং দিলে প্রচুর অ্যান্টিবডি পাবো বলে মনে করি। জি, অনেক ভালো কথা বললেন। সমাপনী মূল্যায়ন বক্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই, 1 থেকে 1.5 মিনিট। জি, আপনি। আমি তো আগেই বলেছিলাম বিশেষজ্ঞরা, বিশেষজ্ঞর কাছে সমাপনী কোন বিষয়ের উপরে আপনি করোনা বিষয়ে বলুন বা শিক্ষা, যেখানে যেটি আমার বক্তব্য একটাই, করোনা বা শিক্ষা দুইটার ব্যাপারে আর কি। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, সোজা কথা। এগুলো নিয়ে কোনো রাজনীতি করা চলবে না, বড় বড় বক্তৃতা দিবেন আর করবেন আর মানুষ মরবে, এটা তো হতে পারে না। যদি এর মধ্যে যদি আপনার অনৈক্য সৃষ্টি করেন, যদি মানুষ মরতে বাধ্য, 2বার কেন 3বার টিকা দেন, কিছু হবে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এক দল খরে মারবে আর করে মারবে, স্যাবোটাইজ করার সুযোগ তো অবস্থা করলা। এই জন্যে এরকম বিপদকালে, আপদকালে মনে করতে হবে যে একটা যুদ্ধ লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে, সেখানে ঐক্যবদ্ধভাবে এই জাতীয় ঐক্যটাকে ধরুন এবং আপনাদের জবান আপনারা বন্ধ করেন আল্লাহর জি। বুঝতে পেরেছি আপনার ইঙ্গিত। আপনাদের 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা ছোট ছোট করে কথা বললাম, গুরুত্বপূর্ণ কথাগুলো উঠে এসেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই অনুষ্ঠান দেখলেন এবং শুনলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।